বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। বর্তমান বিশ্বের যে অবস্থা, এটা আমাদের কারোরই অজানা নয়। করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব থমকে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। গোটা পৃথিবী অবরুদ্ধ, জনপদ দিশাহারা। এই অবস্থার মধ্য দিয়ে আমরা বেশ কয়েক মাস যাবৎ ঘরবন্দি আছি। ফলে আমাদের শিক্ষাদান পদ্ধতি স্বাভাবিক কারণেই ব্যাহত হচ্ছে এবং হয়েছে। এজন্য বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ছাত্রছাত্রীরা যাতে শিক্ষাদান পদ্ধতি থেকে বঞ্চিত না হয়, সেজন্য তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে অনলাইন শিক্ষা ব্যবস্থার। আর আমরা আমাদের মাননীয় অধ্যক্ষ জনাব আসাদুজ্জামান আজাদ স্যারের নির্দেশক্রমে এই অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের সুবিদখালী সরকারি কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ নিয়মিত পাঠদান করে যার যার বিষয় ভিত্তিক এই অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো শিক্ষার্থী, আবার আমি তোমাদের মাঝে উপস্থিত হলাম তোমাদের নিয়মিত পাঠ নিয়ে। তবে আজ আমি উপস্থিত হয়েছি বিএসএস সম্মান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আছো, তাদের জন্য আমার রিলেটিভ সাবজেক্ট প্রধান বৈদেশিক সরকার, মেজর ফরেন গভর্নমেন্টস, এ বিষয় নিয়ে। তো শিক্ষার্থী, আমরা একটু বোর্ডে লক্ষ্য করি। তো শিক্ষার্থী, আজকে আমি অনার্স প্রথম বর্ষ, বিষয় হচ্ছে প্রধান বৈদেশিক সরকার, মেজর ফরেন গভর্নমেন্টস। আমরা এই সাবজেক্টে 3টে রাষ্ট্র সম্পর্কে জানব। এটা আমি ক্লাসে বহুবার আলোচনা করেছি, তারপর আমি একটু বলি, তোমাদের একটু স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে সাবজেক্টে আমরা যে 3টে রাষ্ট্র জানব, সেটা হচ্ছে ইউকে, ইউএসএ এবং ফ্রান্স। ইউকে ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড বা যুক্তরাজ্য, ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা যুক্তরাষ্ট্র, এবং ফ্রান্স। এই 3টে রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আমরা জানব। তো আজকে আমি তোমাদের ইউকে, ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড বা ব্রিটেন, এই ব্রিটেনের সংবিধানের প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো সম্পর্কে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো শিক্ষার্থী, আমরা জানি প্রত্যেকটা রাষ্ট্রই কোনো না কোনো সংবিধান দ্বারা পরিচালিত হয়। এখন এই সংবিধান কি? সংবিধান হচ্ছে সেই সব বিধিবিধানের সমষ্টি যেগুলো দ্বারা প্রত্যেকটা রাষ্ট্র পরিচালিত হয়। আবার সংবিধানকে একটা রাষ্ট্রের পরিচালিকা শক্তিও বলা হয়ে থাকে। গণতন্ত্র হোক বা অগণতন্ত্র হোক, সকল দেশেই কোনো না কোনোভাবে সংবিধান দ্বারা কিন্তু পরিচালিত হচ্ছে। সংবিধান আবার লিখিত হতে পারে, আবার অলিখিত হতে পারে। যে সংবিধানগুলো বা সংবিধানের বিধিবিধানগুলো লিখিত আকারে থাকে, সেগুলোকে আমরা লিখিত সংবিধান বলি। আর যেগুলো লিখিত আকারে থাকে না, সেগুলোকে বলে অলিখিত সংবিধান। ব্রিটিশ সংবিধান, আজকে আমরা ব্রিটিশ সংবিধান সম্পর্কে জানব। ব্রিটিশ সংবিধান কখনোই কিন্তু লিখিত হয়নি। ব্রিটেনের সংবিধানের উপর অনেক বই লেখা হয়েছে, কিন্তু ব্রিটিশ সংবিধান লিখিত কোনো বই নাই। তাছাড়া ব্রিটেনের অনেক অলিখিত বিধানাবলী আছে, সেগুলোকে কি বলা হয়? ব্রিটিশ সংবিধানের। এগুলোও কিন্তু ব্রিটিশ সংবিধানের অংশ। এই অলিখিত বিধিবিধান যেগুলো আছে, এগুলো ব্রিটিশ জনগণ বহু বছর ধরে আইনের মতোই মান্য করে আসছে। এগুলোকে কি বলে? এগুলোকে বলে প্রথা। তোমরা এই ইউকেতে প্রথা সম্পর্কেও কিন্তু আমি ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। তারপরও আমি আরেকটু তোমাদের মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে জনগণ দীর্ঘদিন যাবৎ যেসব রীতিনীতি, আচার, অভ্যাস দীর্ঘদিন যাবৎ মেনে আসছে এবং এগুলো আইনের মতোই তারা শ্রদ্ধা করে মানছে, এগুলোকে কি বলে?
প্রথা বলে। তাহলে শিক্ষার্থী, আমরা দেখি ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করার আগে ব্রিটিশ সংবিধান সম্পর্কে তোমরা অবশ্যই ভূমিকায় কিছু কথা লিখে তারপরে শুরু করবে। আমরা জানি সংবিধানের মধ্যে ব্রিটিশ সংবিধান হলো সর্বাপেক্ষা প্রাচীন এবং এই সংবিধান হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধানের মাতৃস্থানীয় একটা সংবিধান। ব্রিটিশ সংবিধান হচ্ছে বিবর্তনের ফল। বহু বছর ধরে ব্রিটিশ সংবিধান গড়ে উঠেছে। বিবর্তনের মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী ধরে এই সংবিধান গড়ে উঠেছে। প্রফেসর মনোরুর মতানুসারে ব্রিটিশ সংবিধান হলো সব দেশের সংবিধানের মাতৃস্থানীয়। তিনি বলেন, দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ দ্য মাদার অফ অল কনস্টিটিউশন। তাই স্বাভাবিক কারণেই ব্রিটিশ সংবিধান ও তার বৈশিষ্ট্যগুলো সর্বদাই আলোচিত হয়ে থাকে, কারণ বিশ্বের বিভিন্ন দেশের শাসন ব্যবস্থার উপর ব্রিটিশ সংবিধানের প্রভাব পরিলক্ষিত হয়। তাই সঙ্গত কারণেই আমি আজকে ব্রিটিশ সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলোর প্রথমেই অর্থাৎ 1 নম্বরে কী আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই আসি ক্রমবিকাশের ফল। ব্রিটিশ সংবিধান হচ্ছে ক্রমবিকাশের ফল, অর্থাৎ দীর্ঘদিন ধরে বিবর্তনের মাধ্যমে এই সংবিধান গড়ে উঠেছে। এই সংবিধান বহু বছরের ক্রমবিকাশের ফল। এই ক্রমবিকাশের বিভিন্ন পর্যায়ে ব্রিটিশ সংবিধান তার রাষ্ট্র, সমাজ, জাতির প্রয়োজনে নতুন নতুন নিয়মকানুন ও এই সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ এই সংবিধান 1 বা 2 বছরের নয়, বিগত 1500 বছরের বিবর্তনের বা দীর্ঘদিনের বিবর্তনের ফল ব্রিটিশ সংবিধান। এরপরে আসো 2 নম্বরে অলিখিত সংবিধান। অলিখিত সংবিধান ব্রিটিশ সংবিধানের আর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তো শিক্ষার্থী, এই অলিখিত সংবিধানে ভিতরে ভারত, আমেরিকা এবং অন্যান্য দেশের মতো আমরা জানি ব্রিটেনের সংবিধানে লিখিত কোনো দলিল বা ডকুমেন্টস নেই, কিন্তু বিভিন্ন প্রথা, রীতিনীতি, আচার আচরণের মধ্য দিয়েই ব্রিটিশ সংবিধান গড়ে উঠেছে। যদিও আমরা বলে থাকি ব্রিটিশ সংবিধান সম্পূর্ণভাবে অলিখিত, কিন্তু তারপরেও ব্রিটিশ সংবিধান সম্পূর্ণভাবে কিন্তু অলিখিত নয়, কারণ 1215 সালের ম্যাগনা কার্টা মহাসনদ, 1669 সালের অধিকারের বিল, 1701 সালের নিষ্পত্তি আইন, 1911, 1949 সালের পার্লামেন্ট আইন প্রভৃতি আইনের মাধ্যমে ব্রিটিশ সংবিধান গড়ে উঠেছে। যেমন আমরা যদি ম্যাগনা কার্টা সম্পর্কে বলি, এখানে 1215 সালের 25 জুন রাজা দ্বিতীয় হেনরির পুত্রদ্বয় জন এবং রিচার্ড ছিল রাষ্ট্র পরিচালনায় অযোগ্য, যার ফলশ্রুতিতে তাদের সাথে জনগণের বিরোধ লেগেই থাকত। এই বিরোধ নিষ্পত্তির জন্য রুলেমির প্রান্তরে 1215 সালের 25শে জুন এক বিক্ষোভের মধ্য দিয়ে যে চুক্তি হয়েছিল, এই চুক্তির কন্ডিশন ছিল যে রাজা স্বেচ্ছাচারীভাবে জনগণের উপর কর ধার্য করতে পারবে না, অন্যায়ভাবে কাউকে আটক করতে পারবে না। এবং এই মহাসনদ এতই গুরুত্বপূর্ণ যে একে ব্রিটেনের বাইবেল হিসাবেও আখ্যা দেওয়া হয়। তাইলে আমরা কি দেখলাম? ব্রিটিশ সংবিধান অলিখিত, কিন্তু অলিখিত হলেও তাদের যে গুরুত্বপূর্ণ আইনগুলো সেগুলোও কিন্তু ব্রিটিশ সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন আইনগুলো ব্রিটিশ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এগুলো তারা আইনের মতোই মান্য করে। এরপরে আসো এককেন্দ্রিক সরকার। ব্রিটিশ সংবিধান হলো এককেন্দ্রিক। 3 নম্বরে কি? এককেন্দ্রিক সরকার। শিক্ষার্থী, ব্রিটিশ সংবিধান হলো এককেন্দ্রিক। লন্ডনে অবস্থিত কেন্দ্রীয় সরকার সাংবিধানিকভাবে যে কাজ করে বা যে তারাই চূড়ান্ত ক্ষমতার অধিকারী। মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য যুক্তরাষ্ট্রগুলোয় কেন্দ্র এবং প্রদেশের যে ক্ষমতা থাকে আলাদা আলাদা। যুক্তরাজ্যে কিন্তু আমরা সেইটা, বা ইংল্যান্ডে আমরা সেটা দেখি না বা লক্ষ্য করি না। সেখানে হচ্ছে কেন্দ্র থেকে যে আইন করা হয় সেটাই সমস্ত রাষ্ট্রের জন্য কার্যকরী হয়। এখানের
সংবিধান হচ্ছে এককেন্দ্রিক সরকার। ব্রিটিশ পার্লামেন্টের আইন অনুযায়ী সমগ্র দেশের ও অঞ্চলের প্রশাসন ব্যবস্থা পরিচালিত হয়। এমনকি ব্রিটেনের স্থানীয় সরকারগুলো যেমন কাউন্টি বা কয়েক হাজার প্যারিশ আছে এবং লন্ডন মেট্রোপলিটন কাউন্সিল ও কেন্দ্রীয় সরকারের আইন ও নির্দেশনা অনুযায়ী তারাও পরিচালিত হচ্ছে। এরপরে আসো 4 নম্বরে আছে সুপরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধানটা কি? আমরা জানি সংবিধান 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সুপরিবর্তনীয় আর একটা দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় সংবিধান মানে যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় সেটাই হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। ব্রিটেনের সংবিধানও সুপরিবর্তনীয়। এই সংবিধান সহজেই পরিবর্তন করা যায়, এর জন্য কোনো বিশেষ পদ্ধতি বা গণভোট প্রয়োজন হয় না। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ ভোটে যে কোনো সময় সংবিধান পরিবর্তন করা যায়। এরপর 5 নম্বরে আসো পার্লামেন্টের সার্বভৌমত্ব। পার্লামেন্টের সার্বভৌমত্ব বলতে আমরা বুঝি পার্লামেন্টই সর্বময় ক্ষমতার অধিকারী। এটাও ব্রিটিশ সংবিধানের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। পার্লামেন্টের সার্বভৌমত্ব নিয়ে ডাইসির মতে পার্লামেন্টের সার্বভৌমত্ব ব্রিটিশ সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পার্লামেন্টের সার্বভৌমত্ব বলতে বোঝায় পার্লামেন্টের অপ্রতিহত ক্ষমতা। ব্রিটিশ পার্লামেন্ট আইন সংক্রান্ত ব্যাপারে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। ব্রিটেনে এমন কোনো কর্তৃপক্ষ নাই যে পার্লামেন্টেরকে চ্যালেঞ্জ করতে পারে। তো শিক্ষার্থী, এরপর আমরা দেখি 6 নম্বরে আইনের শাসন। আইনের শাসন বলতে আমরা বুঝি এখানে ধনী গরিব উঁচু নিচু কারো ভিতরে কোনো আইনের কোনো তারতম্য বা কোনো রকম কোনো পার্থক্য থাকবে না। আইন সকলের ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য হবে। ব্রিটিশ সংবিধানের এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আইনের শাসন বলতে আমি যেটা বলেছি যে আইনের দৃষ্টিতে সকলে সমান থাকবে, এখানে কোনো ধনী গরিব উঁচু নিচু এরকম কোনো ভেদাভেদ থাকবে না। তারপরে আসো শিক্ষার্থী সংসদীয় সরকার ব্যবস্থা। ব্রিটেনে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত। এটা ব্রিটিশ সংবিধানের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সংসদীয় সরকার ব্যবস্থা শাসন কার্যের জন্য যে আইন বিভাগের নিকট দায়ী থাকে সেটাই আমরা লক্ষ্য করি। আইন বিভাগ আবার শাসন বিভাগের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করলে শাসন বিভাগ কী করে? পদত্যাগ করতে বাধ্য হয়। এজন্য ব্রিটিশ সরকারকে দায়িত্বশীল সরকারও বলে থাকে। ব্রিটিশ শাসন ব্যবস্থায় সংসদীয় নিয়ম অনুযায়ী ব্রিটেনে একজন কি থাকে? প্রধানমন্ত্রী। ব্রিটেনে একজন নিয়মতান্ত্রিক রাজা থাকেন। কিন্তু ব্রিটিশ শাসন ব্যবস্থায় আমরা কি লক্ষ্য করি? এখানে পার্লামেন্টের যে মন্ত্রিপরিষদ থাকে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিপরিষদ থাকেন তারাই কি চূড়ান্ত ক্ষমতার অধিকারী এবং প্রধানমন্ত্রী চূড়ান্ত ক্ষমতার অধিকারী। এখানে তত্ত্বগতভাবে একজন শাসক প্রধান বা রাষ্ট্রপ্রধান থাকেন তাদের নিয়মতান্ত্রিক, কিন্তু আসলে আমরা কার্যত কি দেখি? ক্যাবিনেটই সর্বময় ক্ষমতার অধিকারী। তো শিক্ষার্থী, এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে ক্যাবিনেট কি? ক্যাবিনেট হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের যে মন্ত্রীরা আছেন তাদের নিয়ে ক্যাবিনেট গঠিত হয়। এখানে সদস্য থাকেন 18 থেকে 20 জন। 18 থেকে 20 জন সদস্য নিয়ে ক্যাবিনেট গঠিত হয় এবং ব্রিটেনের সমস্ত কার্যক্রম এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেটই পরিচালনা করে থাকেন। এরপরে আসো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ব্রিটেনে আর আমরা কি লক্ষ্য করি? ওখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র পরিচালিত। ব্রিটিশ সংবিধানের এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ব্রিটেনের শাসন ব্যবস্থা রাজতান্ত্রিক, কিন্তু তত্ত্বগতভাবে রাজা নির্বাহী ক্ষমতার উৎস হলেও প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর নিয়োগ ব্যতীত রাজার কোনো উল্লেখযোগ্য ক্ষমতা নাই। শুধুমাত্র যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দল থেকে প্রধানমন্ত্রীকেই রাজা নিয়োগ দিয়ে থাকেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দিয়ে থাকেন। রাষ্ট্রীয় নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে কে পরিচালনা করে? ক্যাবিনেটই পরিচালনা করে। ক্যাবিনেটই ওখানকার প্রকৃত শাসক। রাজা বা রানী হলেন নিয়মতান্ত্রিক প্রধান, তারা দলীয় রাজনীতির ঊর্ধ্বে। এজন্য বলা হয়, বিভিন্ন মতবাদ আছে যে ব্রিটেনের রাজত্ব করেন কিন্তু শাসন করেন না। আসলে সে নিয়মতান্ত্রিক বা নিয়ম অনুযায়ী একজন শাসক প্রধান থাকেন, কিন্তু কার্যত সমস্ত কার্যক্রম পরিচালনা করে প্রধানমন্ত্রী। এরপরে আসো
দ্বিদলীয় ব্যবস্থা। ব্রিটেনে আমরা আরেকটা জিনিস কি লক্ষ্য করি, ওখানে দ্বিদলীয় ব্যবস্থা আছে, যদিও ওখানে আরও অন্যান্য বহু রাজনৈতিক দল আছে, কিন্তু আমরা লক্ষ্য করছি কি ব্রিটেনে এখানে লেবার পার্টি, আমি ক্লাসে বহুবার বলেছি, এখানে প্রধান যে দুইটা দল, সে দুইটা দলের নাম কি, রক্ষণশীল দল এবং শ্রমিক দল, লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি। এই দুটি দলের ভিতরেই ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। একটি দল ক্ষমতায় আসে, আবার পালাক্রমে অন্য দলটি বিরোধী দল হয়, আবার ওই দল ক্ষমতায় আসে, আবার যে দল ক্ষমতায় ছিল আবার সে বিরোধী দল হয়। তবে অন্যান্য ক্ষুদ্র অনেক দলও আছে, লেবার পার্টি, কমিউনিস্ট পার্টি ইত্যাদি। তবে ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থায় তাদের ভূমিকা গৌণ, কিন্তু মুখ্য হলো দুটি দলই, সেটা হচ্ছে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি। এরপরে আসো সাংবিধানিক রীতিনীতির প্রাধান্য। সাংবিধানিক রীতিনীতির প্রাধান্য ব্রিটিশ সংবিধানের আর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এগুলো কি অলিখিত বিধান, এগুলো আদালতে বলবৎযোগ্য হয় না, বস্তুত এগুলো সবাই মেনে চলে। এরপরে আসো অগণতান্ত্রিক উপাদান। অগণতান্ত্রিক উপাদান কি? ব্রিটিশ সংবিধানের কিছু অগণতান্ত্রিক উপাদান বিদ্যমান, সেগুলো কি? যেমন প্রথমেই আমরা বলতে পারি রাজতন্ত্র। আবার লর্ড সভার সদস্যগণ, ওখানের যে আইনসভার যে দুটি কক্ষ আছে, উচ্চকক্ষের নাম হচ্ছে লর্ড সভা এবং নিম্নকক্ষের নাম হচ্ছে কমন্স সভা। এই যে লর্ড সভার সদস্য যারা আছে, তারাও কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হন না। এরা উত্তরাধিকার সূত্রে বিভিন্ন প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্নভাবে এরা লর্ড সভার সদস্য হন, কিন্তু এই জিনিসটাও কিন্তু অগণতান্ত্রিক। তাছাড়া ব্রিটেনের স্থানীয় সরকার ব্যবস্থাও কিছু অগণতান্ত্রিক উপাদান বিদ্যমান আছে। এগুলো বাদ দিলে আর কি ব্রিটিশ সংবিধান গণতান্ত্রিক, কারণ ব্রিটেনের রাজনীতিতে রাজার ভূমিকা হচ্ছে নিয়মতান্ত্রিক। রাজা আসলে কার্যত তেমন কোনো কাজ করেন না। এরপরে আসো ক্ষমতার কেন্দ্রীভবন ও বিকেন্দ্রীকরণ। ব্রিটেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ব্রিটিশ সংবিধানের একটি অদ্ভুত বিষয় হলো ক্ষমতার কেন্দ্রীভূতকরণ ও বিকেন্দ্রীকরণ। ব্রিটিশ সংবিধান একদিকে শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ক্ষমতার কেন্দ্রীভূত করেছে, অপরপক্ষে বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতার বন্টন করে দিয়ে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছে। তাই মন্টেস্কু এর মতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ করেনি যা আমেরিকা করেছে, ব্রিটেনে সেটা করেনি। তবে ব্রিটেন ব্যক্তি স্বাধীনতার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই স্বতন্ত্রীকরণ করেছে। এরপরে আসো রাজকীয় প্রজাতন্ত্র। রাজকীয় প্রজাতন্ত্র হচ্ছে ব্রিটিশ সংবিধানের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। রাজকীয় প্রজাতন্ত্র ব্রিটিশ সংবিধানের ব্রিটিশ সংবিধানের রাজতান্ত্রিক, কিন্তু ব্রিটিশ রাজা নাম সর্বস্ব শাসক। তার নির্বাহী ক্ষমতা জনগণ কর্তৃক কী হয়, নির্বাচিত প্রতিনিধি যারা থাকেন তারা কি করে চর্চা করেন। শাসন কার্যের জন্য তারা জনগণের নিকট দায়ী থাকেন, রাজার কোনো দায় দায়িত্ব নেই। রাজার ক্ষমতা কয়েকটি ক্ষেত্রেই মাত্র সীমাবদ্ধ। এর জন্য ওয়াল্টার বেগহট কি বলেছেন, দ্য কিং ইজ থ্রি রাইটস, দ্য রাইট টু ওয়ার্ন, দ্য রাইট টু encourage and the right to consulted। ব্রিটিশ সংবিধানের রাজতন্ত্র ও প্রজাতন্ত্রের এই সংমিশ্রণের জন্য একে রাজকীয় প্রজাতন্ত্র বলা হয়ে থাকে। তারপরে আসো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। আমরা জানি যে সরকারের যে তিনটি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিন বিভাগের ক্ষমতা যেখানে আলাদা আলাদা করে দেয়া আছে, যেমন এক বিভাগের কাজে অন্য বিভাগ হস্তক্ষেপ করবে না, এটাই তো সাধারণত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। কিন্তু এটা আমরা কি দেখতে পাচ্ছি, আমেরিকা বা যুক্তরাষ্ট্রে সম্পূর্ণভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপস্থিতি আমরা দেখি, কিন্তু ব্রিটেনে কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি লক্ষ্য করা যায়। ফরাসি চিন্তাবিদ মন্টেস্কু ব্রিটেনের সংবিধানকে বলেছেন ক্ষমতা স্বতন্ত্রীকরণের আদর্শ দৃষ্টান্ত, কিন্তু কার্যত ব্রিটিশ সংবিধান ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কোনো স্থান নেই, কারণ সরকারের প্রত্যেক বিভাগকে পরস্পরের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে হয়। ব্রিটেনের রাজা শাসনতান্ত্রিক প্রধান, এখানে আমরা বলতে পারি যে রাজা ঠিকই শাসনতান্ত্রিক প্রধান, তার নামে সমস্ত কিছুই পরিচালিত হয়, কিন্তু কার্যত রাজার কোনো
ক্ষমতা কিন্তু নেই। প্রকৃত ক্ষমতা কার হাতে? ক্যাবিনেটের হাতে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ক্যাবিনেট গঠিত হয় তার হাতেই প্রকৃত ক্ষমতা। আবার ক্যাবিনেটের সদস্যগণ আইন পরিষদের সদস্য, তারা আইন পরিষদের তো শিক্ষার্থী, তারা কি করে? আইন পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করেন, ভোট দেন। আইন পরিষদ বা পার্লামেন্টের সদস্যদের মধ্য হতে মন্ত্রিসভার সদস্য নিয়োগ করা হয়। মন্ত্রীগণ যতদিন পার্লামেন্টের আস্থাভাজন থাকেন ততদিন ক্ষমতায় থাকেন। ক্যাবিনেট আইনসভা ভেঙে দেওয়ার জন্য রাজাকে পরামর্শ দিতে পারেন। মন্ত্রিসভা পদত্যাগ করলে সরকার ও পার্লামেন্ট উভয়েরই আবার কি হয়? পতন ঘটে। অনুরূপভাবে বিচার বিভাগের সদস্যগণ ক্যাবিনেটের পরামর্শে রাজা কর্তৃক নিযুক্ত হন। আবার লর্ডসভার প্রধান ক্যাবিনেটের অনুরূপভাবে বিচার বিভাগের সদস্যগণ ক্যাবিনেটের পরামর্শে রাজা কর্তৃক নিযুক্ত হন। আবার লর্ডসভার প্রধান ক্যাবিনেটের সদস্য এবং প্রিভি কাউন্সিলেরও সদস্য। এ থেকে বোঝা যায় যে ব্রিটেনের সরকারের 3টি বিভাগ পৃথক হলেও সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। এরপরে লাস্ট সেটা হচ্ছে তত্ত্ব ও বাস্তবের মধ্যে অমিল। ব্রিটিশ সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তত্ত্ব ও বাস্তবের মধ্যে অমিল। সেটা কি শিক্ষার্থী? লক্ষ্য করো, ব্রিটিশ শাসনতন্ত্রে তত্ত্ব ও বাস্তবের মধ্যে প্রচুর অমিল বিদ্যমান। ব্রিটিশ সংবিধান অনুযায়ী রাজাই কি সর্বময় ক্ষমতার অধিকারী, ক্যাবিনেট হচ্ছে তার উপদেষ্টা মাত্র, কিন্তু রাজাসহ আবার ব্রিটিশ পার্লামেন্ট গঠিত। কিং ইজ দ্য ফাউন্টেন অব জাস্টিস। ব্রিটিশ আইন হলো রাজার আইন। তত্ত্ব ও বাস্তবের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। ব্রিটেনের রাজা নন, আসলে কি ব্রিটেনে কিন্তু রাজা না, আসলে তত্ত্বগতভাবে ব্রিটেনে কে সর্বময় ক্ষমতার অধিকারী? প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেটই সর্বময় ক্ষমতার অধিকারী বা ওখানকার শাসক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তত্ত্বগতভাবে রাজা সর্বময় ক্ষমতার অধিকারী হলেও বাস্তবে কিন্তু সে বিভিন্ন কার্যক্রম তিনি পরিচালনা করেন না। এজন্য কি বলা হয়? রাজা কোনো অন্যায় করতে পারে না। তো শিক্ষার্থী, রাজা যদি কোনো কাজই না করেন তাহলে সে অন্যায় করবেন কীভাবে? তার মানে সে নিয়মতান্ত্রিক প্রধান, তার আসলে সেরকম কোনো ক্ষমতা নেই। তারপরেও রাজার কিছু কিছু ক্ষমতা থাকে। এ বিষয়ে আমরা আগামী ক্লাসে, অর্থাৎ সামনের যে ক্লাসগুলো হবে সেখানে আমরা দেখব যে ব্রিটেনের রাজার কী কী কাজ আছে, তারও ভূমিকা আছে, কী কী কাজ সে করে থাকেন, এগুলো সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো শিক্ষার্থী, আজকে আমরা ব্রিটিশ সংবিধানের যে প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ, এর 15টা বৈশিষ্ট্য সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তোমরা বাসায় এই বিষয়গুলো আরও বিস্তারিত পড়বে এবং ভিডিওটা তোমরা দেখবে। তো শিক্ষার্থী, আমরা কি জানলাম এতক্ষণ? ব্রিটিশ সংবিধান অনেক পুরানো একটি সংবিধান এবং এই সংবিধানটি হচ্ছে মাতৃস্থানীয় একটি সংবিধান। এজন্য মনরো কি বলেছেন? ব্রিটিশ সংবিধান সম্পর্কে প্রফেসর মনরোর বিখ্যাত উক্তি, দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ দ্য মাদার অফ অল কনস্টিটিউশন। তো শিক্ষার্থী, আজকে আমরা ব্রিটিশ সংবিধানের যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো এ সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার তোমাদের চেষ্টা করলাম। তোমরা বাসায় অবশ্যই এগুলো পড়বে। আগামী ক্লাসে তোমাদের পাঠ থাকবে আমরা ক্যাবিনেট, ব্রিটেনের যে ক্যাবিনেট সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণা দিয়েছিলাম মাঝখানে, যে ক্যাবিনেট কি। ক্যাবিনেট হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রধান মন্ত্রণালয়ের যে মন্ত্রীগণ থাকেন তাদেরকে নিয়ে ক্যাবিনেট গঠন করা হয়। এখানে সদস্য সংখ্যা থাকেন 18 থেকে 20 জন। তো এই ক্যাবিনেট সম্পর্কে আরও আমরা বিস্তারিত, ক্যাবিনেট কাকে বলে এবং ক্যাবিনেটের আসলে কীরকম ক্ষমতা, ক্যাবিনেটের ক্ষমতা ও কার্যাবলী এবং তাদের কাজ কী, এ সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো শিক্ষার্থী, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, বারবার দেখবে এবং বইয়ের সাথে মিলিয়ে পড়বে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার আমাদের আগামী ক্লাসে দেখা হবে।
আল্লাহ হাফেজ।